হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত 2025 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 220 নম্বর পৃষ্ঠা সংখ্যায় যে ভূগোলের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির উত্তর এবং তার ম্যাপ পয়েন্টিং ছোট থেকে বড় সমস্ত কিছু সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য ধরে শোনো, ভালো লাগবে। কেমন? বেশ, চলো শুরু করা যাক। তো দেখো, এটা হচ্ছে 220 নাম্বার, এই যে 220 নাম্বার পেজ, এবং যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ভোটে বাড়ি সীতানাথ হাই স্কুল, ঠিক আছে, এইচএস জিওগ্রাফি। ফুল মার্কস হচ্ছে তোমার 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই প্রশ্নের স্ট্রাকচার সম্পর্কে প্রত্যেকেই জানো। আর যদি প্রশ্নের স্ট্রাকচার সম্পর্কে যদি কোনো কিছু জানা না থাকে, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো বা নিজেরাও জেনে নিতে পারো। কারণ স্ট্রাকচারটা যদি তোমাদের জানা থাকে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে এবং টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু সুবিধা হবে। তার কারণ হচ্ছে যে তোমাকে কত সময়ের মধ্যে কোন বিভাগটা কমপ্লিট করলে তুমি ঠিকমতো লিখতে পারবে, এই ধারণাটা যদি তোমাদের মধ্যে না জন্মায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত যখন তুমি সমস্ত প্রশ্নের উত্তর লিখবে, তখন হয় আগে শেষ হয়ে যেতে পারে, না হয় দেখবে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারছো না। অতএব ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি, এটা কিন্তু আগে করে নিও একবার। এবার দেখো, শুরু করছি। প্রথমে হচ্ছে ক বিভাগ। এখানে কিন্তু তোমাকে 14টা প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে কিন্তু কোনো অল্টারনেট থাকে না, অর্থাৎ এখানে 14টা প্রশ্ন, 14টা প্রশ্নেরই উত্তর দিতে হয় 1 নাম্বার করে। তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ যেটা সঞ্চয় প্রক্রিয়া সেটা হচ্ছে তোমার আরোহণ, আর ক্ষয়টা হচ্ছে তোমার অবরোহণ। বেশ, এবার আছে পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায়। কোথায় দেখা যায়? মিসিসিপি নদীর মোহনায়। এখানে কিন্তু তোমার পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? এখানে যে স্তরগুলো আছে, কোন স্তরটার মধ্যে? মেসোস্ফিয়ার হবে আনসার। এখানে কিন্তু পুড়ে ছাই হয়। নেক্সট হচ্ছে ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হচ্ছে তোমার হ্যারিকেন। ঠিক আছে, এই দেখো হ্যারিকেনটা হবে অ্যান্সার। নেক্সট আছে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হলো, অর্থাৎ দুটো যে মুখ্য জোয়ার হবে তার সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। তাহলে দেখো 24 ঘন্টা 52 মিনিট, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর আছে মগ্নচড়া সৃষ্টি হয় কোথায়? দুটো স্রোতের মিলনস্থল, উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলে, এখানে কিন্তু মগ্নচড়া সৃষ্টি হয়। তারপরে আছে দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো। ল্যান্ডফিল হচ্ছে তোমার ওই বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি। এইখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হয়, সেই গ্যাসটার নাম কি? সেটা হচ্ছে মিথেন গ্যাস। তাহলে এইটা হবে তোমার সঠিক উত্তর। তারপর আছে দেখো ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? এই লাইনগুলোর মধ্যে হচ্ছে রেড ক্লিফ লাইন, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী, কোনটা হবে? অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। হ্যাঁ, অর্থাৎ ভারতে উৎপন্ন হয়ে ভারতের ভিতরেই কোনো একটা ভূমিতে সেটা মিশেছে। তারপরে আছে একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হলো, অর্থাৎ যার পাতা ঝরে যায় সেটাকে বলছে তোমার পর্ণমোচী, মানে বছরের শেষের দিকে বসন্তের সময় কিন্তু ঝরে যায়, এইটাকে বলছে পর্ণমোচী বৃক্ষ। তাহলে পর্ণমোচী বৃক্ষ কোনটা? সেটা হচ্ছে তোমার মেহগিনি। ঠিক আছে, তারপর আছে রেটুনা প্রথা প্রয়োগ করা হয় কী চাষে? ইক্ষু চাষে। হ্যাঁ, রেটুনা প্রথা হচ্ছে তোমার গাছটাকে একটু বড় হওয়ার পর কেটে দেওয়া হবে, সেখান থেকে আবার তোমার ইক্ষু গাছ বেরোবে, সেটা হচ্ছে রেটুনা পদ্ধতি। তারপরে তোমার ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? বেঙ্গালুরুকে। হ্যাঁ, এটা ম্যাপ পয়েন্টিং অনেক সময় আসে যে ভারতের সিলিকন ভ্যালি বা তোমার তথ্য প্রযুক্তি শহর দক্ষিণ ভারতের, এটাই হবে। তারপরে দেখো একটি শিকড় আলগা শিল্প, কার্পাস, এটা আমাদের প্রত্যেকেরই জানা, কার্পাস হচ্ছে তোমার শিকড় আলগা শিল্প। তারপরে আছে তোমার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি। তাহলে এই দেখো কয়ে আছে বাদামি, বাদামিটা হবে সঠিক উত্তর। তাহলে এটা হয়ে গেল তোমার 14টা। এরপর দেখো খ বিভাগ যেটা আছে, এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হয়। এটা 6 নাম্বার থাকে, 7টা দেওয়া থাকে। ঠিক আছে, দেখো 7টা দেওয়া আছে, অর্থাৎ একটা বেশি দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটার উত্তর তুমি দিয়ে দিও। ঠিক আছে, যদি ধরো কোনো একটা ভুল হলো, তাহলে সেটা কিন্তু পরের ক্ষেত্রে তোমার ক্যারি করবে। তাহলে দেখো 1 নাম্বার বলছে আরোহণ প্রক্রিয়ার একটি নাম হলো স্তূপীকরণ। তাহলে এটা কি সত্যি না মিথ্যা? তাহলে এটা শুদ্ধ। ঠিক আছে, স্তূপীকরণ। ঠিক আছে, তারপর আছে বারখান ভেঙে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, তাই কি? হ্যাঁ ঠিক, বারখান ভেঙেই শিপে তৈরি হয়। তারপর আছে দেখো স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলার, সঠিক উত্তর। তারপর দেখো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে না, সব থেকে কম থাকে, তার কারণ ওখানে সারা বছর বৃষ্টিপাত হয় পরিচ্ছন্ন প্রকৃতির। তারপর দেখো হায়দ্রাবাদ হ্রদের শহর নামে পরিচিত। হ্যাঁ, হ্রদের সময় নামেই পরিচিত। তারপর আছে দেখো ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যে জীববৈচিত্র্য সর্বাধিক। হ্যাঁ,
সঠিক উত্তর। তারপর দেখো লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, না লু একটি উষ্ণ প্রকৃতির বায়ু। তারপরে দেখো শূন্যস্থান পূরণ, তাহলে এখানে তোমার 7টা প্রশ্নের উত্তর বলে দিলাম। এরপর দেখো শূন্যস্থান পূরণ, অর্থাৎ তোমার এখানেও দেখো তোমার 7টি দেওয়া আছে, দিতে হবে 6টি, একটা কিন্তু বেশি দেওয়া আছে। তাহলে দেখো নদী খাতের তলদেশে সৃষ্ট বর্তুলাকার গর্তকে বলা হয় ড্যাশ, কি বলা হয়? মন্থকূপ। ঠিক আছে, এখানে লিখতে হবে তোমাকে মন্থকূপ। তারপরে আছে দেখো বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, কি হবে? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার তুমি ইংরেজিতে লিখতে পারো বা বাংলাতে লিখতে পারো। বাংলায় লিখলে হবে এ ওয়াই জফলাকার দন্তনরসি ময়কার ময়রসি টয়াকার র। ঠিক আছে, তারপর দেখো আটলান্টিক মহাসাগরের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে, কি বলা হয়? আগাছাপূর্ণ অংশকে আটলান্টিক মহাসাগরের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলছে প্ল্যাঙ্কটন। ঠিক আছে, আগাছাপূর্ণ অংশটাকে বলছে প্ল্যাঙ্কটন। তারপরে ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে, তোমার ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে। সরি, একটা প্রশ্নের উত্তর ভুল বলা হয়েছে, আমি ক্ষমা চাইছি তার জন্য। তোমাদের এই যে এইখানে যে প্রশ্নটা বললাম, এই তোমার 3 নাম্বার, ঠিক আছে 3 নাম্বার, আটলান্টিক মহাসাগরের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে, এটা কিন্তু উত্তর হবে তোমার শৈবাল সাগর। ঠিক আছে, আমি যেটা তোমার প্ল্যাঙ্কটন বলেছি ওটা যাই হোক ভুল হয়েছে আমার, আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি। তো এটা হবে তোমার শৈবাল সাগর। ঠিক আছে, শৈবাল সাগর, তাল বিষয়ে ওই বয়াকার ল শৈবাল সাগর দন্তস্বয়াকার গড়। ঠিক আছে, তারপর আছে ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় ড্যাশ শিল্পে, সিমেন্ট শিল্পে। সিমেন্ট শিল্পে তোমার ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয়, আর তাপবিদ্যুতের যে ফ্লাই অ্যাশ সেটা। তারপরে ড্যাশ হলো ভারতের সর্বাধিক খরাপ্রবণ রাজ্য, রাজস্থান। ভারতের সর্বাধিক খরাপ্রবণ অর্জন, রয়াকার বর্গীজ দন্তস্বয়াকার দন্তন্য। ভারতের প্রথম সুতাকলটা স্থাপিত হয় কলকাতার ঘুষুড়িতে। ঘয়ের সু মুদনেশ্বরের সু ঢয়নের রসি তয়কার, কলকাতার ঘুষুড়ি। ঠিক আছে, ড্যাশ হলো ভারতের মহাকাশ গবেষণার সংস্থা ইসরো, ISRO। হলো, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো এক কথায় উত্তর, এখানে দেখো তোমাকে 6টি দিতে হবে, কিন্তু এখানে তোমার দেওয়া থাকে 8টি, অর্থাৎ দুটো তোমার এক্সট্রা দেওয়া থাকে, অর্থাৎ কিন্তু তোমরা সবটাই অ্যাটেম্প করো। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আছে দেখো, ভারতের বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহ কোনটি? কোনটা হবে? সিয়াচেন, দন্তস্বরসি অন্তস্থয়াকার চয়িকার দন্তন্য, সিয়াচেন হচ্ছে তোমার অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে, যেহেতু এটা শান্ত তাই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু তোমার জেট বিমান যাতায়াত করে। তারপর আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। ঠিক আছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। তারপর আছে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। তাহলে তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই বা ইউরেনিয়াম খনি থেকে নিঃসৃত ইউরেনিয়াম, এগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যের তোমার উদাহরণ বা নাম, যাই বলো। তারপরে দেখো আছে নেক্সট বলছে কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কি বলে বলো তো? স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসে কয়াল কি, তখন হবে কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। তারপর দেখো ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? আসাম। আসাম তোমার চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করছে। তারপর দেখো ভারতের বৃহত্তম পেট্রোসান শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? তাহলে বৃহত্তম গুজরাটে জামনগর, যেটা রিলায়েন্স দ্বারা পরিচালিত। ঠিক আছে, এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংও আছে, বৃহত্তম পেট্রোসান শিল্পকেন্দ্র ভারতের। তারপর দেখো ভারতের জরিপ শাখার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। ঠিক আছে, দেরাদুনে কিন্তু জরিপের প্রধান কার্যালয়টি অবস্থিত। নেক্সট দেখো ডান দিকের সঙ্গে বাম দিকের মিল করতে হবে। তাহলে তোমরা এক্ষেত্রে একটার সঙ্গে একটা এরকম দাগ দিয়ে যুক্ত করতে পারো, অথবা এখানে নাম্বার লিখে দিলেও কিন্তু হবে। তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ হচ্ছে তোমার মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে যুক্ত, তাহলে এইখানে লিখলাম 1। তারপরে দেখো কফি গবেষণা কেন্দ্র। কফি গবেষণা কেন্দ্র হচ্ছে তোমার চিকমাগালারু, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তারপরে হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলছে? কানপুরকে, তাহলে এটা হচ্ছে তোমার 3 নাম্বার। আর পারাদ্বীপ বন্দর উড়িষ্যা, এটা পড়ে আছে, এটাই হবে। যদি কোনোটা তোমরা বুঝতে না পারো তখন কিন্তু লাস্টে যেটা পড়ে থাকবে সেটা যুক্ত হবে, এটা কিন্তু তোমরা খেয়াল রেখো। অর্থাৎ যেগুলো তোমার জানা থাকবে সেগুলো সর্বপ্রথম করে নিও। তাহলে এটা হয়ে গেল তোমার শর্ট প্রশ্নের টাইপটা শেষ হলো। এবারে আমরা আসছি বিভাগ গতে। বিভাগ গ এর প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? তাহলে এটা তোমার ওই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর মধ্যে পড়ছে, যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে শেষ অবস্থায়, সেই বদ্বীপের মধ্যে পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট যে বদ্বীপটা, এ দেখো বলছে নদীর মোহনায়
পাখির পায়ের মতো বদ্বীপ, অর্থাৎ বদ্বীপের যে শ্রেণীগুলো আছে তার মধ্যে কিন্তু এটা একটা দ্বীপ, যেটা পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বা পক্ষীপাদ বদ্বীপ বলা হয়। বলছে মোহনায় নদীর জলের ঘনত্ব কম কিন্তু গতিবেগ বেশি হলে নদীবাহিত পলিরাশি মূল নদী ও তার শাখা নদী সমূহের দুই পাশে জমা হতে হতে সমুদ্রে বেশ দূর পর্যন্ত পৌঁছে অধক্ষিপ্ত হয়। এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা দেখতে পাখির পায়ের মতো হয় বলে একে পক্ষীপাদ বদ্বীপ বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। তারপর এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ পাখির পা যেমন সেরকম দেখো এটার আকৃতি হয়েছে। এটা না দিলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে? অর্থাৎ ছবিটা কিন্তু অবশ্যই দিও। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়ে গেল। এরপর আছে দেখো হিমরেখা। তাহলে হিমরেখাটা হচ্ছে তোমার ওই চ্যাপ্টারে যেটা আছে সেখানে তোমরা পাবে হিমরেখা। তাহলে হিমরেখা কোনটাকে বলছে দেখো, যে কাল্পনিক সীমারেখা, যে কাল্পনিক সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে হিমরেখা বলে, ঠিক আছে? হিমরেখাকে তোমার কতগুলো ভাগে ভাগ করছে, দুটি ভাগে। একটা হচ্ছে স্থায়ী হিমরেখা, একটা অস্থায়ী হিমরেখা। হিমরেখার বৈশিষ্ট্যগুলি কী কী আছে দেখো, গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে, শীতকালে কমে। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ কমতে থাকে। উদাহরণ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা স্থান বিশেষে প্রায় 4000 থেকে 5000 মিটার। তবে তীব্র ঠান্ডার কারণে মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় পাওয়া যায়। যখনই এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় চলে আসে তখনই কিন্তু ওই হিমশৈল তোমার ভেসে বরফ সমুদ্রে ভাসতে থাকে, এই ঘটনাটা বেশি ঘটে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হয়ে গেল তোমার কি হিমরেখা। হ্যাঁ, এরপর কি আছে, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে জেট বায়ু হচ্ছে তোমার কি, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা তোমার হচ্ছে জেট বায়ু, যেটা তোমার নিচের স্তরের দ্বারা ঘর্ষণের দ্বারা খুব একটা প্রভাবিত হয় না বা ফেরেলের সূত্র অনুসারে বেঁকে যায় না, সেটিকেই বলছে তোমার জেট বায়ু। এর বৈশিষ্ট্যগুলি কী কী আছে আমি তোমাদের দেখাই। দেখো জেট বায়ুর বৈশিষ্ট্য, প্রথমে কি আছে, জিওস্ট্রফিক বায়ু, অর্থাৎ ঊর্ধ্ব টপোস্ফিয়ারে জেট বায়ুর সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, তাই এটি জিওস্ট্রফিক বায়ু নামে পরিচিত। এর গতিবেগ 100 থেকে 500 কিমির মধ্যে প্রবাহিত হয়। জেট স্ট্রিম বলছে সংকীর্ণ ঝর্ণা বা নদীর মতো প্রবাহিত হয় বলে একে জেট স্ট্রিম বা জেট প্রবাহ বলে। জেট বায়ু প্রবাহের দিক এবং স্থান, এই বায়ু দুটি গোলার্ধেই 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। তবে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সাথে জেট বায়ু প্রবাহের কিছুটা স্থান পরিবর্তন হয়। জেট বায়ু প্রকারভেদ তোমার একে 3টি ভাগে ভাগ করছে, একটা মেরুদেশীয় জেট বায়ু, উপক্রান্তীয় জেট বায়ু এবং ক্রান্তীয় জেট বায়ু, এবং এই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো। তাহলে এটা হয়ে গেল তোমার জেট বায়ুর বৈশিষ্ট্য। তারপরে কি আছে দেখো, শৈবাল সাগর বলতে কি বোঝো। তাহলে দেখো শৈবাল সাগর জেট বায়ুর বৈশিষ্ট্য হয়ে গেল। এবার শৈবাল সাগর অর্থাৎ শৈবালে যে সাগরে যে শৈবাল জন্মায় সেটাই হচ্ছে তোমার শৈবাল সাগর। কি দেখো বলছে, সাধারণত মহাসাগরের মধ্যভাগে স্রোতহীন শৈবাল বা আগাছা ভরা শান্ত অংশকে শৈবাল সাগর বা সার্গোসি তোমার বলে। উদাহরণ হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরের একটা উদাহরণ দিয়েছে এবং প্রশান্ত মহাসাগরেরও একটা উদাহরণ আছে, আমি দুটোই তোমাদেরকে পড়ে শোনাবো। বলছে পশ্চিমে উপক্রান্তীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অংশে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আয়তনের এলাকা জুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই জলাবর্তের মধ্যাংশ স্রোতহীন, অর্থাৎ মাঝখানে জলের কোনো প্রবাহ থাকে না। ফলে ওই স্রোতহীন অঞ্চলে নানা রকমের আগাছা, শৈবাল এবং জলজ উদ্ভিদ জন্মায়। এই জন্য ওই অংশের নাম শৈবাল সাগর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরে। আর প্রশান্ত মহাসাগরে কি দেখো, প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরভাগেও কর্কটক্রান্তি রেখার উভয় পার্শ্বে এইরকম শৈবাল সাগর দেখা যায়। তাহলে তারপরে এই ম্যাপটা তোমরা দিতে পারো। নেক্সট দেখো কি আছে, শৈবাল সাগরের পরে আছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ। অর্থাৎ দেখো বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে তোমার ভরাটকরণটা হচ্ছে একটা পদ্ধতি। দেখো আমি তোমাদের দেখাই এখানে, ভরাটকরণ বা ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতি কোনটাকে বলছে, এর সুবিধা এবং অসুবিধা। তাহলে দেখো ল্যান্ডফিল পদ্ধতি যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে, কিন্তু এখানে তোমাদের জানতে চেয়েছে যে ল্যান্ডফিল পদ্ধতিটা কাকে বলে, তাই তো? তাহলে ল্যান্ডফিল পদ্ধতি হচ্ছে তোমার যখন জমিটাকে ফিল করা হয়, অর্থাৎ যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলোকে যখন কোনো একটা স্থানে
তোমার ভরাটকরণ করা হবে। এই দেখো তোমার ডেফিনেশনটা দেওয়া আছে, কোনো উন্মুক্ত নিচু জায়গা বর্জ্য পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বা ভরাটকরণ বলে। সংগ্রহ করা বর্জ্য পদার্থকে নষ্ট করতে ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল খুবই গুরুত্বপূর্ণ। প্রক্রিয়া কি? এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে আবর্জনা জৈব অংশকে আলাদা করে একটি স্তরে বিছিয়ে দেওয়া হয় এবং ওই স্তরের উচ্চতা 2 মিটারের মতো হয়। 2 নম্বর কি হচ্ছে, এর উপরে 20 থেকে 25 সেন্টিমিটার মাটি ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে এক স্তর কঠিন জৈব বর্জ্য এবং এক স্তর মাটি দিয়ে ক্রমান্বয়ে অনেকগুলি স্তর তৈরি করা হয়। 3 নম্বর, তবে সবার উপরে থাকে একটি পুরু মাটির স্তর, যাতে ইঁদুর জাতীয় কোনো প্রাণী এতে সরাসরি গর্ত করতে না পারে। এরপরে ধরো পচন টচন এগুলো আছে, সুবিধা অসুবিধা আছে, এগুলো তোমরা লিখতে পারো, কিন্তু সাধারণত যেটা তোমার ডেফিনেশন দিয়েছে তাতে তোমার কাকে বলে আর এই ভরাটকরণের পদ্ধতিটা লিখবে তাহলেই হবে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট যেটা আছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। তাহলে দেখো ইউট্রোফিকেশন হচ্ছে, এর বাংলা হচ্ছে তোমার অতিপুষ্টিকতা। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা জায়গাতে যখন শহরাঞ্চলের জল তারপর কৃষিজাত তোমার সার মিশ্রিত জল এগুলো মিশে যখন সেই জায়গার পুষ্টির হার হঠাৎ করে বেড়ে যায় এবং সেখানে আগাছা গাছে তোমার জলজ প্রাণীদের বসবাসের উপযোগী হয় না এবং আগাছাতে ভর্তি হয়ে যায়, তখন সেই অবস্থাটিকে বলছে ইউট্রোফিকেশন। দেখো, কৃষির জমির রাসায়নিক সার শহরের তরল আবর্জনা আবদ্ধ জলাশয়ে মিশে জলের পুষ্টি যোগান বাড়ায়, ফলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে, ফলে জল দূষিত হয় এবং জলজ প্রাণী ধ্বংস হয়। তাহলে জলজ উদ্ভিদদের দ্রুত বৃদ্ধি ঘটছে, কিন্তু জল দূষিত হয়ে যাচ্ছে এবং জলজ প্রাণীদের ধ্বংস হয়। অর্থাৎ এখানে কচুরিপানা জাতীয় গাছের কিন্তু ওই শ্যাওলা জাতীয় গাছের কিন্তু বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে থাকে। এই অবস্থাটিকে বলছে তোমার ইউট্রোফিকেশন। ঠিক আছে, এটা সাধারণত যেখানে শহরের বা নর্দমার জল গিয়ে জমা হয় সেই জায়গাতে বেশি এই অবস্থা দেখা যায়। নেক্সট হচ্ছে দেখো কচ্ছের রন। কচ্ছের রনটা কি, এটা আমাদেরকে লিখতে হবে যে কচ্ছের রনটা কি। তাহলে দেখো আমি তোমাদের দেখাই। কচ্ছের রন হচ্ছে তোমার গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব ও উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রণ। রান কথাটির অর্থ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি। এর মধ্যে উত্তরের জলাভূমি বড় রান ও পূর্বের জলাভূমি ছোট রান নামে পরিচিত। সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পর জল বাষ্পীভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে। ভৌগোলিক অবস্থান কোনটি? গুজরাটের কাথিয়াবার উপদ্বীপের উত্তরে আছে কচ্ছ উপদ্বীপ এবং এই কচ্ছ উপদ্বীপের উত্তর পূর্বাংশে রান অঞ্চল অবস্থিত। বড় রানের পশ্চিম প্রান্ত আরব সাগরের সঙ্গে যুক্ত, ছোট রান পশ্চিম দিকে কচ্ছ সাগরের সঙ্গে যুক্ত। এটা পশ্চিম ভারতে গুজরাটের উপকূলে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো তাহলে রন হয়ে গেল। এবার হচ্ছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকাতে উৎপন্ন একটি কৃষিজাত ফসলের নাম লেখো। অর্থাৎ তোমার ল্যাটেরাইট মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকাতে ফসল একটি করে কৃষিজাত ফসলের নাম কিন্তু এখানে বলতে বলেছে। তাহলে দেখো আমি তোমাদের দেখাই, একটার সঙ্গে আরও কতগুলো তোমাদের যতগুলো হয় আমি সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দেখো সেটা হচ্ছে পলিমাটিতে, উপকূলের পলিমাটিতে কি কি জন্মাচ্ছে। দেখো উপকূলের পলিমাটিতে তোমার নারকেল সুপারি গাছ ভালো জন্মায়। ঠিক আছে, এই মাটিতে নারকেল এবং সুপারি, যেহেতু লবণাক্ত প্রকৃতির উপকূল অঞ্চলে, হ্যাঁ, তাই এখানে নারকেল এবং সুপারি এটা তোমার চাষ হয়। বুঝতে পেরেছো? আর ঝাউ গাছ তো দেখতে পাওয়া যায় সমুদ্রের ধারে, সে তো দেখেইছো। আর কৃষ্ণ মৃত্তিকাতে দেখো তোমার কার্পাস তো হয় আমরা জানি। দেখো প্রকৃতিতে উর্বর এই মৃত্তিকায় তুলো ছাড়াও, মানে তুলোটা তো হয়ই, এছাড়াও খাদ্যশস্য, তৈলবীজ, টকযুক্ত ফল, সবজি ইত্যাদি চাষ খুব ভালো হয়। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকাতে উৎপন্ন কৃষিজ ফসল। এরপর দেখো আছে উদাহরণসহ অর্থকারী ফসলের সংজ্ঞা দাও। তাহলে দেখো অর্থকারী ফসলটা কি বলতো, আমাদের মানে যেটা বাণিজ্যিক হারে উৎপাদন হবে। ঠিক আছে, আমি দেখো তোমাদের দেখাই। অর্থকারী ফসল, জীবিকা সত্তাভিত্তিক ফসল, এরকম কতগুলো ভাগ আছে। তার মধ্যে অর্থকারী ফসল হচ্ছে তোমার যে প্রধানত বিক্রি করে অর্থ উপার্জনের জন্য কৃষকেরা যেসব ফসল চাষ বা উৎপন্ন করে সেই সব ফসলকে অর্থকারী ফসল বলে। হ্যাঁ, ভারতে আখ, পাট, তুলো প্রভৃতি অর্থকারী ফসলের উদাহরণ। বেশ,
নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে যে ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলছে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে তোমার বর্তমানের চাহিদার কথা মাথায় রেখে যখন ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হবে তখন সেটা হচ্ছে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ধারণযোগ্য উন্নয়ন। দেখো, ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলছে, বলছে শব্দটির বাংলা প্রতিশব্দ হলো ধারণযোগ্য উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন। পরিবেশবিদ ইভা বালফোর, ঠিক আছে, প্রথম এই শব্দটি ব্যবহার করেন। যে উন্নয়ন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষের সার্বিক উন্নতি সুনিশ্চিত করে সেইটি হলো ধারণযোগ্য উন্নয়ন। ঠিক আছে, তাহলে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের মানুষের সার্বিক উন্নতি সুনিশ্চিত করতে হবে। হ্যাঁ, ব্রুটল্যান্ড কমিশনের মতে যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষত রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় তাকেই ধারণযোগ্য উন্নয়ন বলে। তাহলে এই হলো তোমার ধারণযোগ্য উন্নয়নের দুটি ডেফিনেশন। তারপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। তাহলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু হচ্ছে পুরনো মানচিত্র, হ্যাঁ, আর বর্তমান কিন্তু স্যাটেলাইট ইমেজ এসেছে, ফলে কি অনেকটাই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উপরে নির্ভরশীলতা কমেছে। দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কী বলছে, যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে নির্দিষ্ট রং প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা ও সূচক সংখ্যা সহ উপস্থাপন করা হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। বৈশিষ্ট্য কি, প্রধানত জরিপ কার্যের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক রাশি তথ্যের ভিত্তিতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে। তাহলে দেখো, আমরা মানচিত্রে যে সমস্ত স্কেলগুলো ব্যবহার করছি তার মধ্যে একটা স্কেল হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। এটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, এখানে কি বলছে, মানচিত্রের দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠের ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাত যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে। ঠিক আছে, সাধারণত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার সর্বাধিক গুরুত্বপূর্ণ। RF 1:10 মিলিয়ন যে আছে বা 1 মিলিয়ন 1:1 মিলিয়ন এর ভিত্তিতে বৃহৎ স্কেলের মানচিত্র অঙ্কন করা হয় যাকে মিলিয়ন সিট বলা হয়। আবার একইভাবে RF 1:250,000 এবং 1:150,000 ভিত্তিতে মাঝারি স্কেলের মানচিত্র, ডিগ্রি সিট, ক্ষুদ্র স্কেলের মানচিত্র, ইঞ্চি সিট আঁকা হয়। বেশ, তাহলে এটা গেল তোমার ভগ্নাংশ সূচক স্কেল। এরপরে দেখো আসছে ঘ বিভাগ। তাহলে ঘ বিভাগের প্রথম প্রশ্ন কি আছে, যে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। তাহলে দেখো, সব নদীর মোহনাতে কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না। ভারতের পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে সেগুলোতে কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি। হ্যাঁ, পূর্ব বাহিনী নদীতেই কিন্তু বদ্বীপ গড়ে উঠেছে। এবার দেখো, এই বদ্বীপ কিন্তু গড়ে ওঠার পেছনে কতগুলো অনুকূল পরিবেশ আছে, সেগুলো কি কি দেখো। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, প্রথমে কি হতে হবে, অবক্ষেপণের হার বেশি, অর্থাৎ নদীটা যে তোমার দীর্ঘ হবে এবং তার সঙ্গে যদি পলি বয়ে আসে তবেই কিন্তু সেখানে তোমার অবক্ষেপণ হবে এবং বদ্বীপ গড়ে উঠবে। তারপর আছে সুদীর্ঘ নদী এবং বেশি উপনদী, অর্থাৎ যত দীর্ঘ হবে তত তার সঙ্গে পলি বালি কাঁকড় পাথর আসবে, আর উপনদী যত বেশি হবে তার সংখ্যাটা তত বেশি হবে, তার পরিমাণটা ততই বেশি হবে। তারপরে নদীর স্রোত কম হওয়া, অর্থাৎ নদী যদি খুব বেশি স্রোতের সঙ্গে সমুদ্রে এসে মেশে তখন কিন্তু সেখানে বদ্বীপ গড়ে ওঠে না। তাহলে কম স্রোত নিয়ে যদি মেশে তখন বদ্বীপ গড়ে উঠবে। তাহলে সমুদ্রের ঢাল কম হওয়া, অর্থাৎ যেখানে তোমার নদী সমুদ্রে মিশছে সেইখানে ঢালটা যদি হঠাৎ করে সমুদ্রের সঙ্গে মিশে যায় তখন বদ্বীপ গড়ে উঠবে না, আর যদি কম হয় তখন কিন্তু বদ্বীপ গড়ে উঠবে। জোয়ার ভাটার প্রকোপ কম, অর্থাৎ জোয়ার ভাটার প্রকোপ যদি বেশি হয় তখন সেখানে বদ্বীপ গড়ে উঠবে না, কম হলে গড়ে উঠবে। বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ বিপরীতমুখী বায়ু প্রবাহ হলে কি হবে, তোমার ওই যে সমুদ্রের যে নদীর যে বেগ সেটাকে অনেকটা কমিয়ে দেবে এবং বদ্বীপ গঠনে অনুকূল হবে। তারপর হচ্ছে আংশিক বেষ্টিত সমুদ্র, অর্থাৎ উন্মুক্ত সমুদ্রের তুলনায় আংশিক বেষ্টিত সমুদ্রে বেশি বদ্বীপ গড়ে ওঠে। সমতল ভূমি, নদী মোহনার সংলগ্ন ভূমি সমতল হওয়া প্রয়োজন আছে। হ্যাঁ, নেক্সট দেখো, তাহলে এটা হয়ে গেল আমাদের অনুকূল পরিবেশ। এরপরে আছে দেখো, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনা করো। দেখো, ভরা জোয়ার আর মরা জোয়ার এই যে দুটো কথা আছে না, এগুলো আরও দুটো নামে পরিচিত। ঠিক আছে, আমি তোমাদের দেখাই। তো অতএব নাম তিনটে কিন্তু তোমরা যদি না জেনে রাখো, যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তখন বুঝতে পারবে না। দেখো, তোমার ভরা জোয়ার যেটা তোমার আরও দুটো নামে পরিচিত, সেটা হচ্ছে তেজ কোটাল এবং ভরা কোটাল, আর মরা জোয়ারটা মরা কোটাল। ঠিক আছে, এই নামে কিন্তু পরিচিত, অর্থাৎ তেজ কোটাল, ভরা কোটাল, ভরা জোয়ার, আর অপরদিকে মরা কোটাল, মরা জোয়ার। পার্থক্য কী আছে দেখো, প্রথমে ভরা জোয়ার বলি। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে
পৃথিবী, চাঁদ, সূর্য একই সরলরেখায় অবস্থান করে বলে এই দুই তিথিতে প্রবল জোয়ার হয়। এরূপ জোয়ারকে বলা হয় ভরা কোটাল বা তেজ কোটাল বা ভরা জোয়ার। অপরদিকে বলছে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থানের সাপেক্ষে চাঁদ সূর্য পরস্পর সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে বলে জোয়ারের প্রাবল্য এই তিথিতে কম হয়। একে মরা কোটাল বা মরা জোয়ার বলা হয়। তারপরে বলছে সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এখানে সূর্য, চাঁদ, পৃথিবী অবস্থানের সাপেক্ষে সমকোণে অবস্থান করে। এটা হচ্ছে তোমার পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে জোয়ার হয়, আর এটা তোমার কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টম তিথিতে এই জোয়ার হয়। তারপরে দেখো বলছে চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তির সম্মিলিত টানে ভরা কোটাল, অর্থাৎ এখানে আকর্ষণের মাত্রা প্রবল হয়। আর এদিকে বলছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করে মরা কোটাল হয়, অর্থাৎ এখানে আকর্ষণের মাত্রা যথেষ্ট হ্রাস পায়। এরপরে বলছে চাঁদ এবং সূর্যের সম্মিলিত আকর্ষণের ফলে এই জোয়ারে জলস্ফীতি প্রবল হয়, আর এদিকে চাঁদ এবং সূর্যের বিপরীতমুখী আকর্ষণের ফলে জলস্ফীতি কম হয়। ভরা কোটালে জলস্ফীতি বেশি হয় বলে জোয়ারের বিভিন্ন প্রকার অনুকূল প্রভাব সহ ক্ষয়ক্ষতির যথেষ্ট সম্ভাবনা থাকে। আর এদিকে বলছে মরা কোটালে জলস্ফীতি কম হয় বলে এর প্রভাব সীমিত। তাহলে এই এতগুলো পার্থক্য কিন্তু তোমাদের হবে, আর এর সঙ্গে তোমরা ছবিটা কিন্তু দেবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কী বোঝো। দেখো যেগুলো তোমার পুরনো যে কনসেপ্ট সেখানে কিন্তু 3R পর্যন্ত দেওয়া আছে, আর 4Rটা হচ্ছে তোমার একটা নতুন, যার মধ্যে ওই রিফিউজ বলে যে একটা নতুন একটা শব্দ যুক্ত হয়েছে। আমি তোমাদের দেখাই, আমাদের যে 3R আছে সেখানে কিন্তু তোমার ওই রিফিউজ কথাটা কিন্তু নেই। দেখো এখানে 4R বলতে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। প্রথমে 3Rে কিন্তু এই তিনটে ছিল, রিডিউস, রিইউজ আর রিসাইকেল। রিফিউজটা কিন্তু সবে যুক্ত হয়েছে, যেটাকে বলছে তোমার পরিত্যাগ বা প্রত্যাখ্যান। তাহলে রিডিউস কি, অর্থাৎ রিডিউস হচ্ছে তোমার বর্জ্যের ব্যবস্থাটাকে কমানো। রিইউজ মানে বর্জ্যটাকে পুনরায় ব্যবহার করা, অর্থাৎ আমি ধরো কোনো একটা জিনিস, সাপোজ একটা প্লাস্টিক ব্যবহার করলাম, সেটাকে পুনরায় যদি আমি অন্য কাজে অন্য একটা কাজে ব্যবহার করি তাহলে প্লাস্টিকের ব্যবহারটা কমবে। রিসাইকেল কোনটা বলছে, রিসাইকেল হচ্ছে যে কোনো একটা বর্জ্যকে পুনরায় রিসাইকেল করে আবার ব্যবহার করা। সেটা ধরো তোমার খাতা বই হতে পারে, সেটা প্লাস্টিক হতে পারে, সেটা তোমার আমাদের আরও অন্যান্য জিনিস হতে পারে। আর কি আছে রিফিউজ, রিফিউজ মানে কি তোমার তুমি নিজেই পরিত্যাগ করলে, যেমন ধরো পলিথিন, থার্মোকল ইত্যাদি, এগুলো কিন্তু পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর, তুমি নিজেই সেটাকে রিফিউজ করো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার 4R। নেক্সট কি আছে দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এটাও বলতে পারে যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমাদের ভূমিকা কি হতে পারে, সেটা কিন্তু এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরে আসতে পারে। তাহলে দেখো এখানে কি আছে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি হতে পারে। বলছে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনায় কতগুলি পদক্ষেপ গ্রহণ করবে, যেমন বর্জ্য সম্পর্কে নিজে যেমন সচেতন হবে তেমনি অন্যদেরও সচেতন করবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। তারপর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে বিদ্যালয়, বাড়ি, রাস্তা প্রভৃতি স্থান ও তার পার্শ্ববর্তী এলাকা পরিচ্ছন্ন রাখবে। আর 4 নাম্বার হচ্ছে কি বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হবে। তাহলে এতগুলো তোমার মানে কাজ তোমরা শিক্ষার্থী হিসাবে কিন্তু করতে পারো। তারপরে কি আছে দেখো, বর্জ্য হয়ে গেল ভূমিকা। তারপর আছে দেখো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। তাহলে দেখো ভারতের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুদিকে কিন্তু পর্বত আছে, এবং এই দুটো ঘাট পর্বতের মধ্যে যে পার্থক্য আছে, উপকূলও দেখবে আছে, আবার পর্বতও আছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, পূর্ব উপকূল পশ্চিম উপকূলে যেমন আছে সেরকম আবার পূর্বঘাট পশ্চিম ঘাটের মধ্যেও পার্থক্য আছে। তাহলে দেখো পূর্বঘাট পশ্চিম ঘাটের মধ্যে পার্থক্য কি আছে। প্রথম যেটা হচ্ছে যে পূর্ব উপকূলে মহানদী নদীর অববাহিকায় দক্ষিণ সীমা থেকে ভাইগাই নদীর অববাহিকা পর্যন্ত পূর্বঘাট পর্বত বিস্তৃত। আর পশ্চিমঘাট কি, পশ্চিম উপকূলে তাপ্তি নদীর অববাহিকা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত পশ্চিমঘাট পর্বত বিস্তৃত। তারপর 2 নাম্বার কি আছে, এটি একটি ক্ষয়জাত পর্বত, এটি হচ্ছে তোমার চ্যুতির স্তূপ পর্বত। তারপর হচ্ছে পূর্বঘাট পর্বত পশ্চিমঘাটের মতো একটানা নয়, বিচ্ছিন্ন, মাঝে মাঝে পর্বতের কোনো অস্তিত্বই নেই। অপরদিকে পশ্চিমঘাট পর্বত আরব সাগরের উপকূল বরাবর একটানা প্রাচীরের মতো বিস্তৃত। তারপরে দেখো পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা 600 মিটার, আর পশ্চিমঘাট পর্বতের গড় উচ্চতা হচ্ছে 900 মিটার। নেক্সট কি আছে,
জলবিভাজিকা হিসাবে পূর্বঘাট পর্বতের বিশেষ কোনো গুরুত্ব নেই, কিন্তু পশ্চিমঘাট পর্বতের গুরুত্বপূর্ণ জলবিভাজিকার ভূমিকা পালন করছে। তাহলে এটাই হচ্ছে তোমার পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। দেখো এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের বলে দিই, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের যে পার্থক্যটা, এটা কিন্তু তোমরা অনেক সময় ভুল করে পূর্ব উপকূল পশ্চিম উপকূল লিখে দিতে পারো। অতএব প্রশ্নটা কিন্তু দেখবে ঠিক করে, বেশি কিন্তু আসে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। এখানে কিন্তু পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতে দিয়ে দিয়েছে, ঠিক আছে? অতএব তোমরা কিন্তু এটা একটু লক্ষ্য করবে। নেক্সট যেটা দেখো প্রশ্ন আছে যে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে লেখো। তাহলে দেখো পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটোই কিন্তু তোমার কৃষিতে যথেষ্ট উন্নত, এবং অনেক সময় এটা তোমার সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত করে প্রশ্নটা দেয় যে সবুজ বিপ্লবে এরা উন্নত হয়েছে কেন। তার কারণ সবুজ বিপ্লবের প্রভাব কিন্তু পাঞ্জাবের গম উৎপাদন থেকেই তোমার মানে শুরু হয়, তার ফল দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো তো? তাহলে দেখো কৃষি সমৃদ্ধির কারণ, পাঞ্জাব হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণ প্রথম যেটা আছে সেখানে হচ্ছে তোমার এখানে জলবায়ু। তাহলে রাজ্য দুটি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, যা গম চাষের পক্ষে আদর্শ। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে এই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তা এখানে গম সহ রবি ফসলের চাষে বিশেষ উপযোগী। তারপরে দেখো মৃত্তিকা, মৃত্তিকা কি আছে? পাঞ্জাব হরিয়ানার বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমতল ভূমি, যেখানে গম, ধান, আখ, তুলো প্রভৃতি সহজেই চাষ করা যায় এবং এদের উৎপাদনও প্রচুর হয়। তারপর হচ্ছে উন্নত জলসেচ ব্যবস্থা। উন্নত জলসেচ ব্যবস্থা বলতে এই অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও জলসেচ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। এখানে ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করায় কূপ নলকূপের মাধ্যমে সহজেই ওই জল উত্তোলন করে সেচ কার্যে ব্যবহার করা হয়। এছাড়াও ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অসংখ্য নিত্যবহ খাল খনন করে এখানকার কৃষি জমিকে জলসেচের সুব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখানে 3-4 বার চাষ করা হয়ে থাকে। এরপর তোমরা যদি এইটা করতে পারো যে এই জায়গাতে তোমার পাঞ্জাব হরিয়ানা অঞ্চল এই যে গ্রিন হয়ে আছে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, অর্থাৎ ম্যাপটা দিলে কিন্তু সত্যি খুব ভালো হয়। তাহলে চলে গেল। এরপরে দেখো যেটা আছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। তাহলে দেখো উপগ্রহ চিত্রের কিন্তু এখন ব্যবহার কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ যখন পুরনো দিন ছিল তখন কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপের উপরে আমাদের ভরসা করতে হতো, কিন্তু এখন স্যাটেলাইট ইমেজ চলে আসায় কিন্তু উপগ্রহ চিত্রের ব্যবহারটা কিন্তু বেড়ে যাচ্ছে। অন্যদিকে টোপো ম্যাপের উপরে নির্ভরশীলতাটা কিন্তু আস্তে আস্তে কমছে। কিন্তু দুটোকেই যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলেই কিন্তু মানে সঠিক রেজাল্টটা কিন্তু আমরা পাবো। দুটো কিন্তু দু রকমের, বুঝতে পেরেছ? তাহলে দেখো উপগ্রহ চিত্রের ব্যবহার, প্রথমে কি আছে? ভূমির আবরণ এবং ভূমির ব্যবহার সংক্রান্ত তথ্য বলছে। ভূমির শ্রেণীবিভাগ, মানচিত্র তৈরি, ভূমির ব্যবহার সংক্রান্ত পরিবর্তন, এই সমস্তগুলো হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহার। হ্যাঁ, মেঘাচ্ছন্নতার পরিমাণ, ঝড়ের গতি প্রকৃতি, আবহাওয়ার পূর্বাভাস, ক্ষয়ক্ষতির পরিমাণ, আঞ্চলিক পুনর্গঠন, এই সমস্তগুলো কিন্তু তোমার দেওয়া হয়। তারপর আছে কৃষিক্ষেত্রে ব্যবহার। কৃষিক্ষেত্রে ব্যবহার কী কী আছে? ফসল চিহ্নিতকরণ এবং মানচিত্র প্রস্তুত, বিভিন্ন ফসল চিহ্নিত করা এবং তাদের শ্রেণীবিভাগ করা এবং মানচিত্র প্রস্তুতে উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। আর 2 নম্বর কী আছে? রোগ এবং ক্ষতিগ্রস্ত ফসল চিহ্নিতকরণ, অর্থাৎ কোনো ফসলের রোগ বা এগুলো কিন্তু রোগ পোকার আক্রমণ এগুলো কিন্তু চিহ্নিত করা হয়। এবার হচ্ছে অরণ্যের পরিমাপ ও সংরক্ষণ। দেখো অরণ্যের অবস্থান এবং আয়তন, উদ্ভিদের প্রকৃতি, প্রজাতি শনাক্তকরণ, বনভূমি ধ্বংসের পরিমাণ এবং পরিবর্তন, দাবানল হলে সেখানে কী করে নিয়ন্ত্রণ হয়, এগুলো সবই কিন্তু উপগ্রহ চিত্রের সাহায্যে করা যায়। অন্যান্য কী আছে? সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়, প্লাঙ্কটনের উপস্থিতি, সমুদ্র জলের উষ্ণতা নিরূপণ, সমুদ্রে ভাসমান হিমশৈলের অবস্থান, এমনকি সমুদ্রগর্ভের ভূপ্রকৃতি নির্ণয় করার জন্য ও উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। উপগ্রহ চিত্রের মাধ্যমে খনিজ সম্পদ জরিপ ও পর্যবেক্ষণ করা সম্ভব হয়। শত্রুপক্ষের সেনাবাহিনীর বিভিন্ন গতি প্রকৃতি সম্পর্কে জানা যায়। তাহলে এতগুলো হচ্ছে তোমার উপগ্রহ চিত্রের ব্যবহার। এর মধ্যে তোমাদের এখানে দেখো 3টি বলেছে, তোমাদের যে 3টি মনে হবে সেই 3টে তোমরা লিখবে। এরপরে দেখো জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। তাহলে আমাদের যে উপগ্রহগুলো আছে সেই উপগ্রহগুলোকে তোমার 2টি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জিও স্টেশনারি, একটা হচ্ছে তোমার সান সিনক্রোনাস। দুটো দু রকমের। দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে তোমার জিও স্টেশনারি, আর সমুদ্রপৃষ্ঠ থেকে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে তোমার সান সিনক্রোনাস। হ্যাঁ, এটা তোমার পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, এটা উত্তর থেকে দক্ষিণে ঘুরছে। পৃথিবীর গতিতে ঘুরে বলে এটি একই দ্রাঘিমারেখায় স্থির থাকে, আর এটা হচ্ছে কি একই অক্ষাংশে একই স্থানীয় সময় ধরে এবং নিয়মিত সময়ের ব্যবধানে তথ্য সংগ্রহ করে। এটা কি হচ্ছে? একটা এনভায়রনমেন্টাল মনিটরিং স্যাটেলাইট হিসাবে কাজ করে, আর এটা রিসোর্স মনিটরিং স্যাটেলাইট হিসাবে কাজ করে। তাহলে এগুলোই হচ্ছে তোমার এদের মধ্যে পার্থক্য। তাহলে এটা হয়ে গেল। এরপরে নেক্সট আমরা চলে আসছি ইও বিভাগে। ঠিক আছে, এখানেও দেখো
দুটো প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে, কিন্তু দেওয়া আছে 4টে, ডবল ডবল প্রশ্ন দেওয়া আছে, কোনো চিন্তার বিষয় নেই। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আছে দেখো, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। তাহলে হিমবাহের ক্ষয়ের ফলে অনেকগুলো ভূমিরূপ আছে, তার মধ্যে থেকে তুমি 3টে আলোচনা করবে। দেখো এই হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, যেটা আমার মনে হচ্ছে। তোমাদের তো ভূমিরূপ অবশ্যই আসবে একটা না একটা, তো হিমবাহের ক্ষয়ের ভূমিরূপটা কিন্তু আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো কি আছে, অনেকগুলো ভূমিরূপ আছে। দেখো কোরি, এরিটি, পিরামিড, ঝুলন্ত উপত্যকা, ইওয়াকির উপত্যকা, ক্র্যাগেন্টেল, রসেমতানে, ফিওর্ড এবং কথিত স্পার। এর মধ্যে প্রথম যেটা আছে কোরি। কোরি কোনটাকে বলছে? হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের কারণে উঁচু পার্বত্য অঞ্চলে সাগ বা কোরি সৃষ্টি হয়। হিমবাহ যখন উঁচু পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নামে, তখন একই সঙ্গে হিমবাহের অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ার দরুন পর্বতের ঢালের পিছন দিকে খাড়া দেওয়াল, মধ্যভাগে অর্ধবৃত্তাকার গহ্বর, সামনে ধাপ সমন্বিত হাতল চেয়ারের মতো ভূমিরূপ গঠন করে। এর বৈশিষ্ট্য কী কী আছে? খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকার গর্ত আর উটের কুজের মতো অংশ। ঠিক আছে, উদাহরণ হিমালয়, আলপস প্রভৃতি অঞ্চলে এই হ্রদ দেখতে পাওয়া যায়। আর ছবি হিসাবে দেখো এই ছবিটা দেবে, এই যে এই ছবিটা আছে, এই ছবিটাতে কিন্তু 3টে ভূমিরূপ একসঙ্গে কভার করছে। এটা হচ্ছে কোরি, এটা হচ্ছে এরিটি, আর একেবারে উপরে হচ্ছে পিরামিড চূড়া। তাহলে কোরি সম্পর্কে বললাম। এবার দেখো এরিটি সম্পর্কে। এরিটিটা কি? এবং এই 3টে ভূমি কিন্তু ইন্টারলিঙ্কড, একে অপরের সঙ্গে সম্পর্কিত। এরিটিটা কি? পাশাপাশি যখন দুটি কোরি সৃষ্টি হবে, তখন মাঝের মধ্যবর্তী সংকীর্ণ খাড়া শিরা তীক্ষ্ণ প্রাচীরের মতো অংশকে বলছে এরিটি। এবং এর বৈশিষ্ট্যগুলি দেখো, এরিটিগুলি প্রায় ছুরির ফলার মতো ধারালো। কোনো অংশে যদি ভেঙে যায়, তাহলে সার থেকে অন্য সারকে যাওয়ার গ্রিপস সৃষ্টি হয়। এরপরে লাস্টে কি আছে? পিরামিড চূড়া। তাহলে দেখো পাশাপাশি যখন অনেকগুলো এরিটি সৃষ্টি হয়, তখন মাঝখানে যে চূড়ার মতো অংশটা আসছে, এটিকে বলছে পিরামিড চূড়া। উদাহরণ হিসাবে আলপস পর্বতের ম্যাটারহর্ন এরকম একটি বিখ্যাত পিরামিড চূড়ার উদাহরণ। দেখো এইগুলো তুমি 3টে দিয়ে দিলে। অথবা তুমি যদি পারো তো ঝুলন্ত উপত্যকা দিতে পারো। ঝুলন্ত উপত্যকা হচ্ছে তোমার প্রধান উপত্যকার সঙ্গে যখন ছোটো ছোটো উপত্যকা সে মিলিত হয়, তখন উপহিমবাহগুলোর ক্ষয় যেহেতু কম, তাই প্রধান হিমবাহের উপরে সেগুলো কিন্তু ঝুলন্ত অবস্থায় বিরাজ করে। এটিকে বলছে তোমার ঝুলন্ত উপত্যকা। তারপরে দেখো হিমদ্রোণী, ইউ আকৃতির যে হিমবাহ উপত্যকা, সেটাকে হিমদ্রোণী বলছে। ক্র্যাগেন্টেল, এগুলো যে কোনো তোমরা 3টে করে দিতে পারো, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা বা লিখতে সুবিধা বা আঁকতে সুবিধা মনে হবে, সেরকম 3টে দিও। এরপর কি আছে? বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 5টি কারণ সম্পর্কে লেখো। তাহলে দেখো বায়ুমণ্ডলে কিন্তু উষ্ণতার যে তারতম্য হয়, অর্থাৎ কোথাও বেশি কোথাও কম, এখানে কিন্তু তারতম্যের জন্য কিন্তু প্রধান যদিও অক্ষাংশ, কিন্তু আরও অনেকগুলো কারণ আছে যার জন্য কিন্তু তোমার তাপমাত্রার তারতম্য হয়। সেগুলো আমি তোমাদের এক এক করে বলছি। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অক্ষাংশ। দেখো অক্ষাংশ অনুসারে দেখো সূর্যতাপ সব থেকে বেশি পাই 0 ডিগ্রি নিরক্ষরেখায়, ওখানে তাপ সব থেকে বেশি, এবং আস্তে আস্তে কমতে কমতে সব থেকে কম কিছু কিন্তু হয় তোমার 90 ডিগ্রি মেরু অঞ্চলে। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমার 1 নাম্বার। 2 নাম্বার কী হচ্ছে? আর এই ছবিটা কিন্তু দিতে পারো। 2 নাম্বার কী হচ্ছে? উচ্চতা। দেখো টপোস্ফিয়ারে কিন্তু প্রতি কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমছে, যাকে আমরা বলছি নর্মাল ল্যাপস রেট। ঠিক আছে, তাহলে যতই আমরা উপরের দিকে যাই ততই তাপমাত্রা কমতে থাকছে, এটা একটা তোমার কারণ। তারপরে কী আছে? স্থলভাগ এবং জলভাগের বন্টন। তাহলে যখনই তোমার স্থলভাগ ল্যান্ডলকড হবে, তখন তার জলবায়ু চরমভাবাপন্ন হবে, আর সমুদ্রের উপকূলবর্তী হলে সেখানে সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু হবে। অর্থাৎ স্থলবায়ু সমুদ্র বায়ুর একটা প্রভাব তো থাকবেই। তারপর আছে দেখো ভূমির ঢাল। তাহলে ভূমির ঢাল যদি পূর্বমুখী হয়, তাহলে 12টা পর্যন্ত রোদ পাবে, আর পশ্চিমমুখী যদি হয়, তাহলে তোমার 12টার পরের যে তীব্র স্কর্চিং রোদটা সেটা পাবে। তাহলে ভূমির ঢাল পশ্চিমমুখী হলে উষ্ণতা বেশি হবে। ঠিক আছে, এটা গেল। তারপরে বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ যদি কোনো স্থানের প্রতি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাহলে তাপমাত্রা বাড়বে। শীতল বায়ু প্রবাহ হলে তোমার তাপমাত্রা কমবে। মেঘাচ্ছন্নতা এবং অধঃক্ষেপণ। মেঘাচ্ছন্নতা হলে পরে তোমার তাপটা বাইরে বেরোতে পাবে না, ফলে একটা গুমোট ভাব অর্থাৎ গরমের সৃষ্টি হয়। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত বেশি হলে তোমার তাপমাত্রা কিছুটা কমে। এরপরে দেখা যাচ্ছে সমুদ্র স্রোত ওই বায়ু প্রবাহের মতো। উষ্ণ স্রোত হলে পরে তোমার গরম, আর শীতল স্রোত হলে ঠান্ডা। এরপর আছে স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ আমরা যদি গাছকে কেটে ফেলি তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে। এই সমস্তগুলো হচ্ছে তোমার কারণ। এছাড়া মৃত্তিকা, অর্থাৎ মৃত্তিকার রঙের উপরে কিন্তু তোমার উষ্ণতা অনেকটা নির্ভর করে। আর কি আছে? নগরায়ন এবং শিল্পায়ন। আমরা জানি যে শিল্পাঞ্চল কিন্তু গরম হয়। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের সর্বে থেকে উষ্ণ স্থান হটস্পট হচ্ছে তোমার আসানসোল, তার কারণ ওটা হচ্ছে একটা শিল্পাঞ্চল। অতএব ওই সমস্ত অঞ্চলগুলো কিন্তু উষ্ণ হয়, পলিউশন ইত্যাদি বিভিন্ন কারণে। আচ্ছা, তারপর দেখো যেটা আছে সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য দেখা যাক। তোমার ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কী কী আছে।
সেটা হচ্ছে তোমাদের দেখায় এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, এই যে গ্রাফটা দেওয়া আছে দেখো, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বলছে। এখানে গ্রাফ দিয়েছে উষ্ণতা, বলছে জানুয়ারি, লেখচিত্রে জানুয়ারি, এগুলো হচ্ছে উদাহরণ ক্রান্তীয় তোমার জলবায়ু মৌসুমী জলবায়ু অঞ্চলের যে এটা বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর উষ্ণতা কম অর্থাৎ শীতকাল, এবং এপ্রিল থেকে আগস্ট উষ্ণতা কিন্তু বেশি অর্থাৎ গ্রীষ্মকাল। তারপর দ্বিতীয় লেখচিত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর উষ্ণতা বেশি এবং গ্রীষ্মকাল এপ্রিল মাসে উষ্ণতা কম। বৃষ্টিপাত কি হচ্ছে এখানে, গ্রীষ্মকালে বৃষ্টি বেশি, শীতকালে বৃষ্টি কম হয়, বার্ষিক গড় বৃষ্টি বেশি, মোট বৃষ্টির বেশিরভাগ ঘটে গ্রীষ্মকালে। সিদ্ধান্ত কি, প্রথম লেখচিত্রটি উত্তর গোলার্ধে মৌসুমী জলবায়ু, দ্বিতীয় লেখচিত্রটি দক্ষিণ গোলার্ধে মৌসুমী জলবায়ুতে অন্তর্গত। ঠিক আছে, তাহলে এটাই গেল তোমার ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এরপর দেখো আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমার সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কিন্তু কতগুলো কারণ আছে। হঠাৎ কোনো কারণে কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয় না, যেমন বায়ু প্রবাহ, ঠিক একই রকমভাবে কিন্তু সমুদ্র স্রোতেরও কিন্তু সৃষ্টির কারণ আছে। কি কি আছে সেটা দেখায় তোমাদের। প্রথম কি হচ্ছে তোমার বায়ু প্রবাহ। ঠিক আছে, নিয়ত বায়ু প্রবাহ গুলি সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের জলরাশির নিজের প্রভাবের দিকে চালিত করে, হ্যাঁ, নিজের প্রবাহের দিকে চালিত করে। এইভাবে নিয়ত বায়ু প্রবাহগুলি সমুদ্র স্রোতে সৃষ্টি করে। হ্যাঁ, ওই উদাহরণ হিসাবে যে সমস্ত স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয় সেখানে পূর্ব থেকে পশ্চিমের দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, আর যেসব স্থানে পশ্চিমে বায়ু প্রবাহিত হয় সেখানে সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এবারে দেখো সমুদ্র জলের উষ্ণতার তারতম্য। তাহলে যেমন বায়ু প্রবাহ তোমার উষ্ণ স্থান থেকে শীতলের দিকে প্রবাহিত হয়, সমুদ্র স্রোতও কিন্তু সেরকম উষ্ণ সমুদ্র জায়গা থেকে শীতল সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এবার সমুদ্র জলের লবণতার তারতম্য। তাহলে বেশি লবণতাযুক্ত অঞ্চল থেকে কম লবণতাযুক্ত অঞ্চলের দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। এবার পৃথিবীর আবর্তন গতি। দেখো পৃথিবীর আবর্তন গতি তোমার যেমন আছে, বায়ু যেমন উত্তর গোলার্ধের ডান দিকে বাঁকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বাঁকে, এইভাবে কিন্তু সমুদ্র স্রোতও কিন্তু প্রবাহিত হচ্ছে। এরপর দেখো উপকূলের আকৃতি। দেখো প্রবাহমান সমুদ্র স্রোত মহাদেশের যে উপকূল প্রান্তে বাধা পায় সেখানে গঠন এবং আকৃতি অনুসারে তার গতিপথ পরিবর্তিত হয়। এবারে বরফের গলনও কিন্তু একটা সমুদ্র জলের ঘনত্ব অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঋতুভেদ, তাহলে ঋতুভেদে যেমন মৌসুমী সমুদ্র স্রোত গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণাবর্তে ডান দিকে বয়ে যায়, শীতকালে সেই স্রোতটি এবার উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ঠিক বিপরীত দিকে বামাবর্তে ঘুরে যায়। তাহলে দেখো এগুলি হচ্ছে সাধারণত সমুদ্র স্রোতের তারতম্যের কারণ। এখানে কিন্তু দেখো সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি কিন্তু হয়েছে। এরপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি, এটাও কিন্তু তোমার 5 নম্বরে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়া আছে 4টে। প্রথম যেটা আছে কি, ভারতের পলিমাটি ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তাহলে পলিমাটি এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য দেখি তাহলে কি কি বৈশিষ্ট্য আছে। মোটামুটি তো আমরা কিছু লিখতেই পারি, কিন্তু পরপর আমি তোমাদের দেখাই যে কি কি বৈশিষ্ট্য আছে এগুলোর মধ্যে। দেখো পলিমাটি যেটা আছে, দেখো পলিমাটি এবং কৃষ্ণমাটি। পলিমৃত্তিকাতে কী কী বৈশিষ্ট্য বলছে, ভৌগোলিক বন্টন হচ্ছে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে এই মাটি পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ ভারতের বিভিন্ন বদ্বীপ এবং নিচু উপকূল অঞ্চলে এই মাটি দেখা যায়। বৈশিষ্ট্য কি, প্রধানত সামুদ্রিক পলি সঞ্চিত হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়। বালি এবং লবণের প্রভাবে উর্বরা শক্তি মাঝারি ধরনের, এই মাটিতে নারকেল ও সুপারি গাছ ভালো জন্মায়। আর 4 নম্বর হচ্ছে কি, নিচু ও বদ্বীপ অঞ্চলের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। তাহলে এটা গেল তোমার পলিমাটি। আর কৃষ্ণ মৃত্তিকা কী আছে দেখো, কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে ডেকান ট্রাপ অঞ্চলে, বিশেষত মহারাষ্ট্র মালভূমি, গুজরাটের ভাচুর, ভদোদরা ও সুরাতের পশ্চিম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তর কর্ণাটক প্রভৃতি স্থানে এই মাটি দেখা যায়। বৈশিষ্ট্য কি, 1 নম্বর হচ্ছে লাভা থেকে সৃষ্ট বেসল্ট শিলা ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে। 2 নম্বর হচ্ছে এই মাটির রং কালো হওয়ায় এর আর এক নাম রেগুড়। কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি। 4 নম্বর হচ্ছে এই মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় কৃষ্ণ মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা
বলা হয়। আর প্রকৃতির উর্বর এই মৃত্তিকায় তুলো ছাড়াও খাদ্যশস্য, তেল বীজ, টকযুক্ত ফল, সবজি ইত্যাদি চাষ খুব ভালো হয়। তাহলে হয়ে গেল তোমার দুটো মৃত্তিকা সম্পর্কে আমাদের বলা। এরপরে কি আছে দেখো, ভারতের চা চাষের অনুকূল পরিবেশ। দেখো যে কোনো চাষের অনুকূল পরিবেশকে তোমার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন, বাজার। এবারে দেখো তোমার যে নিউমেরিক স্টেটমেন্ট সেটাকে তোমাকে বলছি। দেখো জলবায়ুর মধ্যে কি উষ্ণতা কি কত লাগছে চা চাষে, 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন, বৃষ্টিপাত দরকার 150 থেকে 250 সেন্টিমিটার। হ্যাঁ, মৃত্তিকা কেমন দরকার, লৌহ সমৃদ্ধ উর্বর দোআঁশ মৃত্তিকা প্রয়োজন, অথবা 4 নজেম প্রকৃতির মৃত্তিকা হলেও হবে। আর জমি ঢালু প্রকৃতির জমি প্রয়োজন, যার জন্য পাহাড়ে মালভূমি বা পাহাড়ে চা চাষ করা হয়। আর উচ্চতা বলছে তুষারপাতের সম্ভাবনা মুক্ত খুব উঁচু পার্বত্য ঢালে সবচেয়ে উৎকৃষ্ট চা চাষ হয়ে থাকে। আর এইটার সঙ্গে আরেকটা যেটা যুক্ত করতে হবে সেটা হচ্ছে তোমাদের ছায়া প্রদানকারী বৃক্ষ। চা আর পান এই দুটো কিন্তু ডিরেক্ট সান রেকে সহ্য করতে পারে না, হ্যাঁ, যার জন্য ছায়া প্রদানকারী বৃক্ষ হলে ভালো হয়। এরপর দেখো অর্থনৈতিক পরিবেশ কী কী, প্রথমে হচ্ছে শ্রমিক। তাহলে চা চাষের জন্য মহিলা এবং শিশু শ্রমিকের প্রয়োজন হয় চায়ের পাতা তোলার জন্য। এরপর কি আছে দেখো, অন্যান্য কি আছে, চা বাগিচা ফসল, যার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি, সার, কীটনাশক প্রভৃতি ব্যবহারের সুযোগ সুবিধা, যথেষ্ট মূলধন, উন্নত পরিবহন ব্যবস্থা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা প্রভৃতির উপর চা চাষ নির্ভরশীল। তাহলে হয়ে গেল তোমাদের চা চাষ। এরপর দেখো পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। তাহলে দেখো লৌহ ইস্পাত শিল্প হচ্ছে তোমার একটা ভারী শিল্পের অন্তর্গত, বুঝতে পেরেছো তো। তাহলে ভারী শিল্পের একটা তোমার বৈশিষ্ট্য কি, যে এই শিল্পকে কিন্তু তোমার ওই কাঁচামালের কাছেই কিন্তু গড়ে তুলতে হবে। যদি কাঁচামালের কাছে গড়ে তোলা না হয় তাহলে কিন্তু শিল্প ক্ষতির সম্মুখীন হবে। তাহলে পূর্ব এবং মধ্য ভারতে গড়ে ওঠার প্রধান যে কারণ সেটা হচ্ছে তোমার কাঁচামালের সহজলভ্যতা। এবার আমি তোমাদের বলি, পূর্ব ভারতে তোমার দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রৌরকেল্লা, বোকারো এবং মধ্য ভারতের ভিলাই, এই হচ্ছে তোমার পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র। এবার প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে তোমার কাঁচামালের সহজলভ্যতা। তাহলে বলছে পূর্ব এবং মধ্য ভারতের লোহা এবং ইস্পাত কারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারতের রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো, গিরিডি, কারণপুর, তালচের এবং মধ্য ভারতের তোমার কোরবা, সোনাহাট, উমারিয়া প্রভৃতি এর কয়লা এবং তোমার ওই আকরিক লোহা, চুনাপাথর, ডলোমাইট, এগুলো ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়ার সুবিধা কিন্তু রয়েছে। আর জলের সহজলভ্যতা কি দেখো, এই অঞ্চলগুলোর উপর দিয়ে যে সমস্ত নদীগুলো বয়ে গেছে, যেমন দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদ নদী থেকে সহজেই কিন্তু জল পাওয়া যাচ্ছে। আর কি পর্যাপ্ত বিদ্যুৎ, দেখো এই সমস্ত শিল্পগুলো চালানোর জন্য বা এর অনুসারী শিল্পগুলো চালানোর জন্য কি অনেক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে, যেমন দুর্গাপুর, মেজিয়া, ডিসেরগড়, বক্রেশ্বর, পাত্রাতু, বোকারো, তালচের, মধ্য ভারতের কোরবা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু তোমার ওই বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। আর উন্নত পরিবহন, দেখো এই যে মধ্য এবং পূর্ব ভারতের মধ্যে দিয়ে কতগুলো জাতীয় সড়ক, যেমন NH2, এটা কিন্তু এখন NH2 নেই, এটা তোমাকে NH19 লিখতে হবে, ঠিক আছে, এটা নাম্বার চেঞ্জ হয়েছে। এছাড়া 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়কগুলি এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরে লাস্টে কী আছে সেটা হচ্ছে বন্দরের নৈকট্য, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, হ্যাঁ, এবং পারাদ্বীপ বন্দরগুলোর সান্নিধ্য, জলপথের সুবিধা, কারণ জলপথ হচ্ছে সবথেকে চিপ ট্রান্সপোর্ট। হ্যাঁ, এরপরে দেখো কি আছে, ভারতের নগরায়নের সমস্যাগুলি। দেখো নগরায়ন এখন ভারতে চলছে এবং এর কিন্তু কতগুলো সমস্যা রয়েছে। হ্যাঁ, কি কি সমস্যা, সেটা প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এই দেখো দেখতে পাচ্ছ নগরের সমস্যার মধ্যে প্রথম হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ যে নগরগুলো হচ্ছে সে কিন্তু পরিকল্পনা মাফিক হচ্ছে না, ফলে কিন্তু পরে সমস্যার সৃষ্টি হচ্ছে। 2 নাম্বার কি হচ্ছে, মানুষের শহরমুখী প্রবণতা। এর জন্য কি মানে তোমার মানুষ কিন্তু গ্রামে থাকতে চাইছে না, সবাই বলছে শহরে গিয়ে থাকবো, ফলে কি হচ্ছে শহরের কিন্তু সমস্যাটা বেড়ে যাচ্ছে। এরপরে কি আছে, পরিকাঠামোর অভাব। তার মধ্যে কি কি আছে দেখো, বাসস্থানের সমস্যা, অর্থাৎ যত মানুষ আসছে আসার থাকার মানে সমস্যা হচ্ছে, বাসস্থানের সমস্যা, পরিবহনের সমস্যা, হ্যাঁ, জ্যাম, তোমার ট্রাফিক, এই সমস্তগুলো তোমার আছে, সংকীর্ণ রাস্তা, হ্যাঁ, তারপর আছে স্বাস্থ্যের সমস্যা, যখনই তোমার বেশি পরিমাণে মানুষ চলে আসছে তখন তাদের স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো হচ্ছে না। শিক্ষার সমস্যা, শহরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি থাকায় শিক্ষা ব্যবস্থা উন্নত, কিন্তু দারিদ্র বস্তিবাসীর পক্ষে সব সুবিধা নেওয়া সম্ভব হয় না, ফলে শিক্ষাক্ষেত্রে কিন্তু অসাম্যতা লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে বিদ্যুতের সমস্যা, যখনই অপরিকল্পিত নগরায়নে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা বিদ্যুতের ঘাটতি সৃষ্টি করে, এতে শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সমস্যার তৈরি হয়। আর জল নিকাশি
সমস্যা। দেখো শহরে বেশিরভাগ অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা অনুন্নত, এছাড়া জল নিকাশি ড্রেনগুলিতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ নিক্ষেপ করার জন্য ওই দুর্বল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। একটু বেশি বৃষ্টি হলে জল জলপ্লাবিত হয়, ড্রেনে জমে থাকা নোংরা জল থেকে নানা রকমের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। তাহলে এইগুলোই হচ্ছে তোমার নগরায়নের সমস্যা। তাহলে দেখো শেষ হয়ে গেল বড় প্রশ্ন, ছোট থেকে বড় সমস্ত প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। শেষ যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। এবার ম্যাপ পয়েন্টিংটা ভালো করে করো। দেখো এখানে কিন্তু কোনো অল্টারনেট থাকে না, ম্যাপ পয়েন্টিংটা করতেই হয় এবং এখানে 10 নাম্বার থাকে, খুবই সহজে 10 নাম্বার পেয়ে যাবে। তুমি একটু ভালো করে করো এবং টেস্ট পেপারে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি তোমরা সব করে রাখো কমন কিন্তু পাবেই অবশ্যই। আমি চেষ্টা করব শেষে একটা সাজেশন দিয়ে দেওয়ার। তাহলে দেখো প্রথমে যেটা আছে আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বতটা দেখতে পাচ্ছ এই যে ঠিক আমাদের যে রাজস্থান আছে তার ঠিক প্যারালালি এরকম জায়গাতে সৃষ্টি হয়েছে। এই রাজস্থানের মরুভূমি অঞ্চলটা কিন্তু তোমার এই আরাবল্লী পর্বতের জন্যই কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা হচ্ছে তোমার আরাবল্লী। ঠিক আছে, নেক্সট কি আছে 2 নম্বর হচ্ছে লুনি নদী। দেখো লুনি হচ্ছে ভারতের একটা অন্তর্বাহিনী নদী। এটা দেখো এই জায়গাতে এই যে এখানে এসে মিশছে আর এরকম জায়গা থেকে উৎপন্ন হয়ে এইখানে এসে মিশছে, এটা হচ্ছে তোমার লুনি নদী। তারপরে কি আছে করমণ্ডল উপকূল। দেখো করমণ্ডল উপকূলের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তামিলনাড়ু উপকূল। বুঝতে পেরেছো? যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু মানে তোমার ভয় খেও না। তামিলনাড়ু উপকূলের বা করমণ্ডল উপকূলের কতগুলো গুরুত্ব আছে। যেমন প্রথম হচ্ছে এটা হচ্ছে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, হ্যাঁ। তারপরে এটা পুরোটা হচ্ছে তোমার শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এটা দেখো তোমার করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। এরপরে কি আছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু মৌসিনরামে, ঠিক আছে, চেরাপুঞ্জি মৌসিনরাম। তাহলে এটা দেখো মেঘালয়ে অবস্থিত এই জায়গায় মৌসিনরাম ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল নিয়ে এখানে তোমরা নাম্বারটা দিয়ে দেবে। কত নাম্বার আছে? 4 নাম্বার। তাহলে এটা দেওয়ার পরে এখানে 4 নাম্বার, এখানে 4 লিখে দেবে, ব্যাস হয়ে গেল। তারপরে কি আছে দেখো একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। দেখো ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু যেখানে বৃষ্টিপাত বেশি সেখানেই কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে, ওই ইলুভিয়েশনের জন্য। তাহলে দেখো এই যে এখানে মেঘালয়ের যে অঞ্চলটা আছে এই যে তোমার সেট করে যেটা দেখানো আছে এটা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত অঞ্চল। তাহলে এখানে তোমার দেখানোর পরে একটা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হিসাবে তুমি এটা লিখে দিলে এবং এখানে লিখে দিলে তোমার 5 নাম্বার, ঠিক আছে। 6 নাম্বারে কি আছে দেখো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, ঠিক আছে। এই দেখো এইরকম জায়গাতে আছে। আমরা পশ্চিমবঙ্গবাসী এটা খুব সহজেই জানি যে কলকাতা সুন্দরবন কাছাকাছি। তাহলে এখানে লিখলাম সুন্দরবন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং 6 নাম্বার। নেক্সট কি আছে দেখো একটি কফি উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতে এই জায়গাতে কর্ণাটক কেরালা অঞ্চলগুলিতে এখানে কফি উৎপাদক দেওয়া যায়। তুমি নাম না নিতে পারো, এখানে দাগ দিয়ে দেখে দেবে কফি উৎপাদক অঞ্চল বা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। তারপর আছে কি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কোনটা? জামশেদপুর টাটা স্টিল, যেটা তোমার আছে জামশেদপুরে। দেখো এইখানে এইরকম জায়গাতে আছে। এই যে এইখানে যে খোঁজটা আছে এখান থেকে সোজা চলে আসবে এই জায়গাতে হবে, ঠিক আছে। জামশেদপুর ইন্ডিয়ার লার্জেস্ট টাটা স্টিল অ্যান্ড আয়রন, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি আছে উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর দিল্লি। এই দেখো দিল্লি, এইখানে তুমি দিয়ে দেবে এটা হচ্ছে একটা প্রশাসনিক শহর দিল্লি। নেক্সট কি আছে ভারতের করমুক্ত বন্দর মুম্বাই। মুম্বাই বন্দর আমরা প্রত্যেকে জানি এই জায়গাতে আছে তোমার করমুক্ত বন্দর মুম্বাই এবং আধুনিক বন্দর হচ্ছে মুম্বাই। বুঝতে পারছো? তাহলে হয়ে গেল পুরো 10টা ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের দেখিয়ে দিলাম, প্রত্যেকটারই ম্যাপ পয়েন্টিং করিয়ে দিয়েছি। তাহলে দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে এটা দেখার সুযোগ পায়, তারা নিজেকে সমৃদ্ধ করতে পারে। আর চেষ্টা করো সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে হবেটা কি যখনই আমি কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।